নমস্কার, কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং কলকাতার শুরুতেই বাজেটের খবরে নজর রাখতেই হবে। তার কারণেই অন্তর্বর্তীকালীন বাজেট কোন দিশা দেখাবে সেদিকেই তাকিয়েছিল আম জনতা। মধ্যবিত্ত থেকে শুরু করে চাকরিজীবী, কৃষিজীবী সবাই তাকিয়েছিলেন যে এই বাজেট থেকে আদৌ কি পাওয়া যেতে পারে, ভোটের মুখে কি জনমোহিনী বাজেট হবে। কিন্তু যা পরিস্থিতি এবং 5 লক্ষ টাকা পর্যন্ত যখন কর ছাড় দেওয়া হলো চাকরিজীবীদের, তখন একটা সাময়িক স্বস্তির ভাব থাকলেও একটা ধন্দ রয়ে গেছে এই ঘোষণা নিয়ে। আদৌ নতুন মোড়কে পুরনো বাজেটই পেশ নয় তো? কি বলেছেন আয়কর ছাড় সম্পর্কে আজকের বাজেটে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল? শুনুন। Individual taxpayers having taxable annual income up to rupees 5 lakhs will get full tax rebate. 5 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় ছাড়, বিনিয়োগ করলে আরো 1.5 লক্ষ টাকা পর্যন্ত করে ছাড়। আদৌ কি স্বস্তি চাকরিজীবীদের? ঘোষণা নিয়ে ধন্দ কাটছে না, কি বলছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন বাবু, আদৌ কি স্বস্তি দেবে চাকরিজীবীদের এই বাজেট বা এই কর ছাড়? আমি যেটা বুঝতে পারছি, 5 লাখ টাকা অব্দি কারো রোজগার থাকলে সেটাকে অফ করে দেওয়া হবে, মানে কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। কিন্তু 87 অ্যাক্টটাকে একটু চেঞ্জ করা হয়েছে এবং সেই চেঞ্জের ফলে যদি 1,000 টাকাও বেশি হয় তার কিন্তু পুরো ট্যাক্স দিতে হবে। আগে যে ট্যাক্স ছিল সেই রেটেই থাকবে, মানে 12,500 টাকা। অফকোর্স যে 1.5 লাখ টাকার ছাড় আছে ইটিসিতে সেটা এখনো থাকবে, কিন্তু 5 লাখ টাকার উপর রোজগার হলে তার কিন্তু কমিয়ে নিয়ে 5 লাখ টাকার তলায় গিয়ে ট্যাক্স মুকুব হবে না। তার মানে 5 লাখ টাকা অব্দি রোজগার যাদের আছে তাদের ট্যাক্স দিতে হবে না, কিন্তু 7 লাখ টাকা যদি হয় তাহলে ট্যাক্স দিতে হবে সে ছাড়গুলো ধরে নিয়েও, কারণ সে 5 লাখের ওপর আছে। 5 লাখ 1 টাকা হলেও তাকে ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে সুমন বাবু, নতুন করে কোনো সুবিধার জায়গা কি তৈরি হচ্ছে? অর্থাৎ হ্যাঁ, নিশ্চয়ই। 2.5 থেকে 5 করলে তো অনেকগুলো লোক যারা ট্যাক্স দিয়েছে গত বছর, কয়েক লক্ষ লোক বাদ পড়বে। 5 লক্ষ টাকা তো কম নয়, তার মানে মাসে 40,000 টাকা অব্দি আয় যাদের আছে তাদের কোনো করই ট্যাক্সই দিতে হবে না। ধন্যবাদ সুমন বাবু। অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং দুটি দিকই বিশ্লেষণ করে জানালেন যে এই কর ছাড় ঠিক কতটা সুবিধে, কিভাবে সুবিধা দিতে পারে চাকরিজীবীদের। ये बजट गरीब को शक्ति देगा, किसान को मजबूती देगा, श्रमिकों को सम्मान देगा, मिडिल क्लास के सपनों को साकार करेगा, ईमानदार टैक्स पेयर का गौरवगान करेगा, ट्रेडर्स को सशक्त करेगा, इंफ्रास्ट्रक्चर निर्माण को गति देगा, अर्थव्यवस्था को नया बल देगा, देश का विश्वास मजबूत करेगा। ये बजट न्यू इंडिया के लक्ष्यों की प्राप्ति में देश के 130 करोड़ लोगों को नई ऊर्जा देगा। ये बजट सर्वव्यापी, सर्वस्पर्शी, सर्वसमावेशी है, सर्वोत्कर्ष को समर्पित है। কিন্তু এই বাজেট কিভাবে দেখছেন বিরোধীদের অন্যতম মুখ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শেষ সময়ের মিথ্যে বাজেট। We feel this budget is actually it's an expiry budget of desperation. Actually this budget what will be not implemented. টোটালটা মিথ্যে কথা। স্বাস্থ্য সাথী আমরা নিজেরাই করছি। আয়ুষ্মান ভারত বলে যে চিঠিগুলো প্রধানমন্ত্রী বাড়ি বাড়ি পাঠিয়েছেন তার কোনো গুরুত্ব নেই, ওটা ফলস। এই গভর্নমেন্টের 1 মাস থাকবে, তার বেশি থাকবে না। ক্রপ ইন্স্যুরেন্স, শস্য বীমা, বাংলা শস্য বীমা, টোটাল টাকা প্রিমিয়ামের টাকা চাষিদের দিতে হবে না, আমরাই টোটালটা দেব।
আর আমরা একর প্রতি 5,000 টাকা চালু করে অলরেডি প্রোগ্রাম চালু করে দিয়েছি কিষাণ বন্ধু। সুতরাং টুকলি করে কোনো লাভ নেই। আর সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারে না। এরা সমস্ত ডাটা কালেকশন করে নিচ্ছে একটা প্রোগ্রাম করবে বলে, আর সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টলি পাবলিককে বলছে স্টেটের যেন কোনো কিছুই করে না স্টেট, এরকম দেখাচ্ছে উনি নাকি সব করছেন। ইলেকশন চুনাও আয়া হ্যায়, ইসিকে লিয়ে ঝুটা বাত কাহা হ্যায়। মিথ্যা বাজেট, ঝুটা বাজেট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তেমনই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও বলছেন আখরি সময়ের জুমলা বাজেট। বলছেন 5 বছরের অপশাসনের পর এই বাজেট ঔদ্ধত্যময়। The biggest issue in front of this country today is jobs, where Mr. Narendra Modi, the BJP, have failed completely. So we are going to discuss jobs, agriculture, and the attack on institutions, systematic institutions that the government is carrying out. We've agreed to have periodic meetings on these issues and develop solutions to these problems. So I think overall it was a very good meeting. On EVMs we have put together a document. So we are going to go to the Election Commission with this document 5:30 on Monday, and we have some proposals, distinct proposals there. চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বাবু, একবার আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো, এই যে কর ছাড়ের প্রতিশ্রুতি, বিপুল একটা কর ছাড়ের প্রতিশ্রুতি, মধ্যবিত্তদের জন্য কিছুটা স্বস্তি দেওয়ার একটা চেষ্টা, সার্বিকভাবে এই বাজেট কিভাবে দেখছেন আপনি? সার্বিকভাবে বলতে গেলে এটা ভারসাম্যহীন বাজেট। আয়ের উৎস সম্বন্ধে কিছু বলা নেই, কিন্তু ব্যয়ের জন্য অনেক কিছু বলা হয়েছে। আয়কর ছাড়ের যে সীমারেখা অতিক্রম করে কিছু ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড়গুলো ডেফিনেটলি সাধারণ মানুষকে উত্তেজনা দেবে বা এক্সাইটমেন্ট দেবে, কিন্তু এটা সত্যি করে বলা যায় যে এই প্রকল্পগুলো আদতে বাস্তবায়িত হবে কিনা, এটা তো অন্তর্বর্তী বাজেট। আপনারা সবাই জানেন অন্তর্বর্তী বাজেট আলটিমেটলি সেটা নতুন সরকার আসবার পর সেটা এফেক্টিভ হবে কিনা, সাধারণ মানুষ সেই কর ছাড় পাবে কিনা। বাট এক্সাইটমেন্ট আছে। কর ছাড়ের যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে যথেষ্ট এক্সাইটমেন্টের ব্যাপার আছে। এরা বিজনেসম্যানদের ক্ষেত্রে কিছু বলা হয়েছে, স্যালারি ক্লাসদের ক্ষেত্রে কিছু বলা হয়েছে, এটিসিতে কিছু ছাড়ের কথা বলা হয়েছে, যে ছাড়গুলোর ক্ষেত্রে ডেফিনেটলি সাধারণ মানুষের কিছু আশার সঞ্চয় হবে এবং এতে আলটিমেটলি সাধারণ মানুষের হয়তো ভালো হবে এফেক্টিভলি যদি এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু অনির্বাণ বাবু, তাহলে এই বাজেটকে ভারসাম্যহীন বাজেট কেন বলা হচ্ছে? অন্তর্বর্তী বাজেটের এমনিতে কোনো ভ্যালু নেই। আপনারা জানেন, আমরা যারা জানি যে প্রত্যেকটা বাজেটের ক্ষেত্রে আয়ের উৎস থাকতে হবে ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে। এখানে ব্যয়ের সামঞ্জস্য, আয়ের সামঞ্জস্য নেই। এটা রীতিমতো জনমোহিনী বাজেট, ভোটের জন্য করা হয়েছে। আর সাধারণ মানুষ এটা বুঝতে পারছে যে এটা ভোটের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে কিছু সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের যদি সঙ্গতি না থাকে তখনই সেটাকে আমরা ভারসাম্যহীন বাজেট বলি। অনির্বাণ বাবু, কর ছাড়ের যে প্রতিশ্রুতি বা যে কথা এই বাজেটে রয়েছে, সেই কর ছাড় বা সেই মাত্রার কর ছাড়, সেই স্ল্যাব যদি অন্তর্বর্তী বাজেট হিসেবেই ধরে নিই, এরপরে জুলাইতে যখন বাজেট হবে সেই বাজেটেও যে সরকারই আসুন না কেন তিনি কি এই মাত্রা বা এই স্ল্যাব কমানোর সাহস দেখাতে পারবেন বলে মনে হয়? দেখুন, আপনি যদি এই সরকারের কথা চিন্তা করেন, লাস্ট 4 বার বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদীর সরকার, প্রত্যেকটা কিন্তু খুব সাবলীল বাজেট ছিল। প্রথমবার এত জনাদেশ সত্ত্বেও যখন নরেন্দ্র মোদী সরকারে এলেন তখন সাধারণ মানুষের অত এক্সপেকটেশন থাকা সত্ত্বেও কিন্তু আপনি দেখবেন লাস্ট 3-4 বছরের বাজেটে কোন রকম সাধারণ মানুষকে খুব আয়করের রেহাই দেওয়া হয়নি। ওটা একটা বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে আমরা স্বাগত জানিয়েছিলাম যে ভারতবর্ষের অর্থনীতি উনি লং রানে অনেক সাবলীল চান বলেই হয়তো এইসব শর্টকাট কিছু এক্সাইটমেন্ট সাধারণ মানুষকে দিতে চান না। কিন্তু সেই নরেন্দ্র মোদী আজকে যখন ভোটের জায়গাতে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে উনি বুঝতে পারছেন যে জনাদেশ হয়তো ওনার পক্ষে হিতকর হবে না, তখনই উনি এইসব প্রকল্পর কথা বলছেন, যে এই প্রকল্পগুলো আলটিমেটলি যে সরকারি ক্ষমতায় আসুক তার ক্ষেত্রে 5 বছর আবার সময় থাকবে, সে হয়তো তখন কিছু বলিষ্ঠ পদক্ষেপ নেবে আগামী দিনের কথা চিন্তা করে। কারণ ভারতবর্ষের অর্থনীতি যদি দেখেন, সেই অর্থনীতিকে আরো মজবুত করতে হবে। অলরেডি এই ডিমনিটাইজেশন এবং জিএসটি ইমপ্লিমেন্টের পরে ভারতবর্ষের অর্থনীতি। তাহলে অনির্বাণ বাবু, তাহলে কি এক কথায় বলা যায় নতুন যে সরকারি আসুন না কেন তার জন্য একটা চাপ তৈরি করে রেখে দেওয়া হলো এই কর ছাড় দিয়ে?
ডেফিনেটলি এবং এটা হয়তো আমার মনে হয় হয়তো উনি বুঝতে পেরেছেন যে আগামী দিনে হয়তো ওনার সরকার আসবে না, যার জন্য অপোজিশনকে অলরেডি চাপে ফেললেন এইসব প্রকল্প দিয়ে। তাতে দুটো সুবিধা হবে, একটা হচ্ছে ভোটের হাওয়া কিছু ঘুরিয়ে দেওয়া সম্ভব, আর যদি না ঘোরানো সম্ভব হয় তাহলে আগামী দিনে যে সরকার থাকবে সেই সরকার প্রথম দিন থেকেই চাপে থাকবে। ধন্যবাদ অনির্বাণ বাবু। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অনির্বাণ দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং জানাচ্ছিলেন এই বাজেট ভারসাম্যহীন বাজেট, এই বাজেট অন্তর্বর্তী বাজেট, এই বাজেট এ কথা যেন না ভুলে যাওয়া হয়। অর্থাৎ এই উচ্ছ্বাসের আগে যে সাধারণ মানুষের স্বস্তি দেওয়া হয়েছে, এই উচ্ছ্বাসের আগে এটা অন্তত মাথায় রাখতে হবে, এটা অন্তর্বর্তীকালীন বাজেট। অন্তর্বর্তী বাজেট এবং ভোটের মুখে এই বাজেট, সাধারণ মানুষ কিভাবে দেখছেন এই বাজেট শুনুন। 2.5 লক্ষ টাকার থেকে একবারে 5 লক্ষ টাকা 100% ইনক্রিজ, এটা অবিশ্বাস্য। হলে তো খুবই ভালো, সাধারণ মানুষের খুবই সুবিধা হয়। বাট ভোটের রাজত্বে সব কিছুই সম্ভব এখন। অন্তর্বর্তী বাজেটে যদি এটা হয়, ফাইনাল বাজেটে হয়তো এটাকে কেটে নামিয়ে দেবে। 100 দিনের মজুরির লোকগুলো 3,000 টাকা করে পাবে, তারা কবে 5 লাখ হবে? আর 5 লাখ হওয়ার পর কবে এক্সামশন পাবে? সেই সংখ্যাটা ভারতবর্ষে কত? আগে এইটা অ্যানালাইসিস করুক গভর্নমেন্ট। ইলেকশন বাজেট চমকদার বাজেট। নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাকে ফিনান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে ফেলতে হবে, তার রাস্তাটা মোদি করে দিয়ে যাবে। এই করের দ্বারাই তো ডেভেলপমেন্ট হয়, তো এটাতে যদি সে কর যদি ভালো মতো ছাড় পায় তাহলে তার কাজের মানে সরকারের যে কনজিউমিং মানে মানুষের যে কনজিউমিং ক্যাপাসিটিটা সেটা বেড়ে যাবে। হ্যাঁ, ভালো, তাতে ইন্ডিয়ার ডেভেলপমেন্টটা তো আরও বাড়বে আলটিমেটলি বিজনেসের দিক থেকে। আর আলটিমেটলি তো এটা ইয়ের জন্যই করা হয়েছে, মানে ভোটের পারপাসেই করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। কোথাও না কোথাও গিয়ে তো পাবলিক মানি ট্যাক্স যেটা উঠছে সেটার ইউটিলাইজেশনটা ম্যাটার করে, কীভাবে সেটা ইউটিলাইজেশন হচ্ছে, এবং সেটার জন্য প্ল্যানিংটা হওয়া উচিত যেটা বোথ ওয়েকে ব্যালেন্স করবে। একদিকে প্রচণ্ড ভর্তুকি দিয়ে দেওয়া বা ছাড় দিয়ে দেওয়া, আর একদিকে পাবলিকের উপরে ট্যাক্সের বোঝা চাপানো, এই দুটো একসাথে চলতে পারে না। গতবার থেকে সাধারণ বাজেট এবং রেল বাজেট আলাদা করে কিছু হচ্ছে না, অর্থাৎ রেল বাজেট সাধারণ বাজেটের সঙ্গে একই সঙ্গে হচ্ছে। রেলের জন্য যা যা বরাদ্দ তা বলা হচ্ছে এই সাধারণ বাজেটে। সেক্ষেত্রে এ রাজ্যের মানুষের নজর ছিল, কলকাতাবাসীর নজর ছিল মেট্রো প্রকল্পের জন্য কত বরাদ্দ করা হলো, কি পেল শহরবাসী। আবির ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আবির, এখনো পর্যন্ত যা বাজেটের বরাদ্দ, মেট্রোর জন্য যা বরাদ্দ তা যথেষ্ট হতাশাব্যঞ্জক। ঠিক কি পেল ইস্ট ওয়েস্ট মেট্রো বা রাজ্যের মেট্রো? দেখো, নির্যাস একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে ধরনের চাহিদার কথা ভাবা হচ্ছিল সে ধরনের কোনো চাহিদা লক্ষ্য করতে পারা গেল না। তবে যারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত আছেন তাদের যেটা বক্তব্য, যেহেতু একাধিক সমস্যা জর্জরিত হয়ে রয়েছে, ফলে সে কারণে কেন্দ্রীয় সরকারও এই প্রকল্পগুলো আদৌ বাস্তবায়ন কত দ্রুত করতে পারা যাবে সে নিয়ে তাদের যে আশা সেটা সে কারণে ছেড়ে দিয়েছে, এবং সেই কারণেই সেই হতাশার জায়গা থেকেই এতটা পরিমাণ বাজেটের অঙ্ক বা বরাদ্দের অঙ্ক সেটা কমিয়ে দিয়েছে। এবং তার মধ্যে ভীষণ রকমভাবে উল্লেখযোগ্য হচ্ছে ইস্ট ওয়েস্ট, সেখানে গত বছরের তুলনায় এবছরের বরাদ্দ অনেকটা কমানো হয়েছে। একই রকমভাবে বরাদ্দ একই রেখে দেওয়া হয়েছে যোগাবিধি বিভাগের জন্য। শুধুমাত্র নোয়াপাড়া বারাসাত, এই নোয়াপাড়া বারাসাত প্রকল্পের ক্ষেত্রে যেহেতু যে ধরনের সমস্যা ছিল সেই ধরনের সমস্যাগুলো মিটে গিয়েছে, ফলে এক্ষেত্রে প্রকল্প বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, তবুও তার অঙ্ক অনেকটা বেশি নয়। ফলে যেটা গত কয়েকদিন ধরে রেলমন্ত্রকের কর্তারা বলছিলেন, যখন প্রয়োজন হবে তখনই তারা টাকা দেবেন, না হলে অর্থ যেভাবে বরাদ্দ ওইভাবে ফেরত চলে আসছে গত কয়েক বছর ধরে, এবং প্রায় 10 বছর সময়সীমা ধরেই প্রত্যেকটা প্রকল্প চলছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও নিজেরা হতাশ হয়েছেন এই বাজেট ঘোষণার ক্ষেত্রে। আমি এরই পাশাপাশি একবার জেনে নিতে চাইব, দক্ষিণ পূর্ব রেলের বাজেট বরাদ্দ কিছুটা হলেও অন্তত আশা জাগাচ্ছে কি? একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে ওপেন লাইনের ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ আসতে শুরু করে গোটা দেশ জুড়ে, এবং এই প্রকল্প দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে যেহেতু বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই অংশগুলো জুড়ে রয়েছে, ফলে এই জায়গাতে কিন্তু বাজেটের অঙ্ক অনেকটা হলেও বৃদ্ধি হয়েছে। এবং তুমি দেখো যে আমাদের রাজ্যেই সাঁতরাগাছি, শালিমার, এখানে 30 কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে। নতুন সাঁকরাইল যে ফ্রেট কর্তা সেটাও নতুন করে 22 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং সব থেকে উল্লেখযোগ্য, খড়গপুর থেকে টাটা পর্যন্ত যে তৃতীয় লেনের কাজ, যেটা এতদিন মনে করা হচ্ছিল কোনোভাবেই করা সম্ভব নয়, সেখানে 224 কোটি টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে। অন্যদিকে যাত্রী সুবিধার জন্য টাকা প্রায় 3 গুণ করে দেওয়া হয়েছে, 66 কোটি টাকা 201 কোটি। বিভিন্ন সময় ব্রিজের ক্ষেত্রে টাকা বৃদ্ধি করা হয়েছে।
লাইন মেনটেন্যান্সের ক্ষেত্রেও টাকা বৃদ্ধি করা হয়েছে, এবং সবচেয়ে আরো বেশি বৃদ্ধি যেটা করা হয়েছে সেটা হচ্ছে রোলিং স্টক, যেটা আমরা সকাল থেকেই বলছিলাম যে সমস্ত রেক বদল করা হবে, সেটাও এই দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে উঠে এসছে। ফলে ওপেন লাইনের ক্ষেত্রে যতটা দরাজ হতে পাওয়া গেছে বাজেটের ক্ষেত্রে, মেট্রোর ক্ষেত্রে ঠিক তার বিপরীত ছবি। ফলে যেখানে কাজ হবে সেখানেই টাকা, যেখানে কাজ হবে না সেখানে কোনো টাকা নয়, কার্যত এই নীতিতেই যাচ্ছে। এই বাজেটের যে পরিমাপক যেটা পাওয়া যাচ্ছে সেটাই ইঙ্গিত করছে। ধন্যবাদ আবির। এরই পাশাপাশি যে খবরে নজর রাখতে হবে, আপনাদের জানিয়েছিলাম যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, 9 জনের ফুল বেঞ্চ এই রাজ্যে এসেছিল, তখন রাজ্যের সব বিরোধীরা একজোট হয়ে অভিযোগ জানিয়েছিল এবং বারবার করে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছিল, পঞ্চায়েত ভোটের কথাও বলা হয়েছিল। কিন্তু সেই সব অভিযোগকে খুব একটা আমল দিল কি নির্বাচন কমিশন? অন্তত তাদের নির্বাচন কমিশনের যে বক্তব্য তা থেকে তো তা মনে হলো না। তবে হ্যাঁ, তাদের দাবি মতো, অর্থাৎ রাজ্যের বিরোধীদের দাবি মেনে 100% বুথে ভিভিপ্যাট হচ্ছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে বিরোধীদের অভিযোগের তীর ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কিন্তু শুক্রবার নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল, রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পঞ্চায়েতে ভোট সন্ত্রাসের অভিযোগেও কোনো মন্তব্য করলেন না মুখ্য নির্বাচন কমিশনার। Commission directed the electoral machinery of the state that effective monitoring and vigilance be done and concerns of the political parties at each level be addressed. আইন শৃঙ্খলা নিয়ে কমিশনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। We have a great regards for the Election Commission. We respect all the institution. So we appreciate their comments. তবে ভাঙলেও মচকাতে রাজি নন বিরোধীরা। ওনারা হয়তো সমস্ত রিপোর্ট দেখেননি বা সরকারের কথাকেই বিশ্বাস করেছেন। সমস্ত রিপোর্ট দেখার পরে তাদের ভুলটা ভাঙবে। 2018 পঞ্চায়েত নির্বাচন তো 1 বছরের মধ্যেই আই ওপেনার সারা ভারতবর্ষ কখনো দেখেনি। তা সত্ত্বেও হয়তো বলতে ওদের কোনো বাধা আছে। বিরোধীদের দাবি মেনে 100% বুথে ভিভিপ্যাট ব্যবহারের কথা ঘোষণা করেছে কমিশন। সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহারেরও প্রতিশ্রুতি দিয়েছে। কমিশনের হুঁশিয়ারি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় নিতে হবে জেলা শাসক ও পুলিশ সুপারদের। বিরোধীদের হাজারো অভিযোগ থাকলেও পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে কোনো উদ্বেগই প্রকাশ করল না নির্বাচন কমিশন। গত 1 বছরে তেমন কোনো বড় ইনসিডেন্ট পশ্চিমবঙ্গে হয়নি, পরিষ্কার জানিয়ে দিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ক্যামেরায় মানস ঘোষাল ও সুরাজ প্রসাদ গুপ্তার সঙ্গে উজ্জ্বল রায় ও তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা।